ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পর্যায় তথা লাইটিক ও লাইসোজেনিক চক্র এবং এই দুই চক্রের মধ্যে পার্থক্য, ভাইরাসের স্থানান্তর এবং ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। চলো আমরা প্রথমেই জানি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাস অত্যন্ত ক্ষুদ্র ও গঠন প্রকৃতির দিক থেকে অত্যন্ত জটিল হলেও মৌলিক বৈশিষ্ট্য বংশবৃদ্ধি ক্ষমতার অধিকারী, এটা আমরা সবাই জানি। ভাইরাস যেহেতু শুধু পরজীবী অবস্থায় বংশবৃদ্ধি করে, তাই এদের বংশবৃদ্ধির ক্ষমতা বা প্রক্রিয়া প্রত্যক্ষ করা অত্যন্ত কঠিন। ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধির বিশেষত্ব অনুযায়ী সমস্ত ব্যাকটেরিওফাজকে দুটি চক্রে ভাগ করা যায়, যথা এক হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র। তার মানে ভাইরাসের পরজীবী অবস্থায় যখন ব্যাকটেরিওফাজ মানে কি, সে ব্যাকটেরিয়ার ভিতর ঢুকে তার ভিতরে সংখ্যা বৃদ্ধি করে এবং তাকে ফেটে বের হয়ে তার সংখ্যা বৃদ্ধিটা ঘটায়। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে লাইটিক চক্র। তাহলে আমরা দেখি লাইটিক চক্র সম্পন্ন করতে ভাইরাসের কতগুলো ধাপ বা পর্যায় সম্পন্ন করতে হয়, যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার পৃষ্ঠলগ্ন হওয়া, অনুপ্রবেশ। তার ভাইরাসের পৃষ্ঠলগ্ন হওয়ার পর ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করিয়ে দেয়, অনুপ্রবেশ। তারপর সেই ভাইরাসের ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ভেতর, ভাইরাসের ডিএনএটা প্রোটিন সংশ্লেষণ হবে, মানে সংখ্যা বৃদ্ধি করবে, ডিএনএটা সংখ্যা বৃদ্ধি করবে। তারপর কি হবে, জিনোম তৈরি হবে, ডিএনএর জিনোম তৈরি হবে এবং পূর্ণতা প্রাপ্তি হবে এবং সংখ্যায় বৃদ্ধি লাভ করে যখন প্রাপ্তি হবে তখন এই সংখ্যা বৃদ্ধি করবে। সংখ্যা বৃদ্ধি করার পর যখন অনেকগুলো সংখ্যায় পরিণত হবে তখন সে কি করে, তখন ব্যাকটেরিয়াটাকে ফেটেই বাইরে বের হয়ে আসে। এটাকে বলা হয় কি ভাইরাসের কি ব্যাকটেরিয়াকে ফেটে ভাইরাসটা বাইরে বেরিয়ে আসে বিদায়, তার মানে ব্যাকটেরিয়াকে মেরে বাইরে বের হয়ে আসে বিদায়, সেই জন্য একে বলা হয় ব্যাকটেরিওফাজ। তার মানে ব্যাকটেরিওফাজ, যেমন ধরো আমরা যদি বলি একটা টিটুফাস ভাইরাস, সেটা যদি কোনো ব্যাকটেরিয়ার ভিতর যদি ঢুকে, তার মধ্যে দেখো এখানে এখানে একটা উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম ধাপে একটা টিটুফাস ভাইরাস, সেটা একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকেছে, পৃষ্ঠলগ্ন হয়েছে। দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার যে বাইরে যে সর্ববহিস্থ প্রাচীর আছে সেটার ভিতরে এটার পৃষ্ঠলগ্ন হয়েছে এবং ভিতরে আমরা ব্যাকটেরিয়ার ভিতরে দেখতে পাচ্ছি একটা ব্যাকটেরিয়াল ডিএনএ। হ্যাঁ, তার মানে একদম প্রথম পর্যায়ে হচ্ছে আমাদেরকে পৃষ্ঠলগ্ন হওয়া। ভাইরাস তার টিটুফাস ভাইরাস তার স্পাইক তন্তুর সাহায্যে ধরে ভাইরাসের ব্যাকটেরিয়ার পিঠে কী হবে, পৃষ্ঠলগ্ন হবে এবং তার পরবর্তীতে গিয়ে সে কী করে ভাইরাসের দ্বিতীয় ধাপে হচ্ছে অনুপ্রবেশ। ভাইরাসের ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ডিএনএর ভিতর অনুপ্রবেশ করিয়ে দেয়। অনুপ্রবেশের পূর্বে ভাইরাসের যে স্পাইক তন্তু আছে এবং যে কলার আছে সবগুলোকে সে সংকুচিত করে ফেলে, দুর্গে ছোট করে ফেলে। ছোট করার পর সে একটা এনজাইম সিক্রেশন করে, যেটার মাধ্যমে ব্যাকটেরিয়ার পৃষ্ঠের মধ্যে একটা ছিদ্র তৈরি করে। সেই ছিদ্রের মাধ্যমে টিটুফাস ভাইরাসের ডিএনএটা কোথায় প্রবেশ করিয়ে দেয়, ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করিয়ে দেয় এবং প্রবেশ করার পর সেই ভাইরাসের ডিএনএটা, টিটুফাস ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর উপর একটা কি তৈরি করে, ব্যাকটেরিয়ার ডিএনএর উপর একটা প্রভাব বিস্তার করে, যার ফলে কি হয়, ব্যাকটেরিয়াল ডিএনএটা টিটুফাসের ডিএনএটা, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএটাকে সম্পূর্ণ কি করে দেয়, ধ্বংস করে দেয়। ব্যাকটেরিয়াল ডিএনএটাকে গোলাকার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। টিটুফাস ভাইরাসের যে ডিএনএটা সেটা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সম্পূর্ণ কি করে দিবে, ধ্বংস করে দেয়। আমরা পরবর্তী 3 নম্বর চিত্রের মধ্যে একটু দেখতে পাচ্ছি ভাইরাসের ডিএনএর প্রভাবে
আমার কি হচ্ছে, ভাইরাসের ডিএনএর প্রভাবে ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে, ডিএনএটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, ডট ডট দিয়ে রেখেছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়াল ডিএনএ খণ্ডায়ন এক পর্যায়ে গিয়ে ব্যাকটেরিয়াল ডিএনএটা সম্পূর্ণ কী হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তার মানে তার যে একটা অস্তিত্ব ছিল, সেই অস্তিত্বটা সে তখন হারিয়ে ফেলবে। এরপরে কি করে, তারপরে সে ওই যে ভাইরাসের যে ডিএনএ ছিল, সেই ডিএনএর মধ্যে দেখি আমরা 4 নম্বর চিত্রের মধ্যে দেখি। 4 নম্বর চিত্রের মধ্যে এক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল ডিএনএটা সম্পূর্ণ কি ধ্বংস হয়ে যায়, এবং যে ভাইরাল ডিএনএ ছিল সেই ভাইরাল ডিএনএটা রেপ্লিকেশন করে, ডিএনএ রেপ্লিকেশন করে, সংখ্যা বৃদ্ধি করে। সংখ্যা বৃদ্ধি করার ফলে দেখা যাচ্ছে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ হয়, এবং তারপর ডিএনএর চারপাশে আবার কি হয়, মস্তক গঠিত হয়, লেজ গঠিত হয়, স্পাইক তন্তু গঠিত হয়। আবার ওই ডিএনএর ভিতর রক্ষিত জিনের বৈশিষ্ট্য অনুযায়ী সে আবার প্রতিটা ডিএনএর কে নিয়ে এক একটা কী তৈরি হয়, এক একটা ফাস ভাইরাস বা টিটুফাস ভাইরাস তৈরি হয়। তার মানে একটু দেখি এখানে একটা সংখ্যা বৃদ্ধি করেছে লাইটিক চক্রের মধ্যে। এখানে একটা ডিএনএতে অনেকগুলো ডিএনএ হয়েছে, সেই ডিএনএর অনুরূপের জিনের বৈশিষ্ট্য নিয়ে অনেকগুলো কি তৈরি হয়েছে, টিটুফাস ভাইরাস তৈরি হয়েছে। যখন মনে করো একটা টিটুফাস ভাইরাস প্রতিটা ধাপ সম্পন্ন করে লাস্ট পর্যায়ে এসে অনেকগুলো তৈরি হয়েছে, মনে করো 30টা বা 40টা বা 50টা এরকম তৈরি হয়েছে, তখন কী হবে, ব্যাকটেরিয়াল যে কোষের প্রাচীর আছে তখন তার উপর প্রেশার তৈরি করে, কি তৈরি করে, প্রেশার তৈরি করে। তখন কোষের যে কোষ প্রাচীরে যে কোষের যে প্রাচীর আছে তখন সেখানে ফেটে যায়, তখন তারা কি হয়ে আসে, বাইরে বের হয়ে আসে, প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ হয়ে সে তখন বাইরে বের হয়ে আসে। যার ফলে তাহলে কি হলো, ভাইরাসের লাইটিক চক্র মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হলো। একটা টিটুফাস ভাইরাস থেকে অনেকগুলো টিটুফাস ভাইরাস তৈরি হলো। এখানে কি হলো, এখানে কে ক্ষতিগ্রস্ত হলো ব্যাকটেরিয়াল যে ব্যাকটেরিয়ার ভিতর থাকবে সেটাকে সে মেরে তার থেকে পুষ্টি গ্রহণ করে সংখ্যা বৃদ্ধি করে সে তাকে মেরেই আবার বাইরে বের হয়ে আসে। যার কারণে টিটুফাস ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাস। কথা আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, ব্যাকটেরিওফাস কেন বলা হয় টিটুফাস ভাইরাসকে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি ভাইরাসের লাইটিক চক্র কী, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পর্যায়ে লাইটিক চক্র কী। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের লাইসোজেনিক চক্র। এটাও একটা সংখ্যা বৃদ্ধি পর্যায় ভাইরাসের, তবে লাইটিক চক্র থেকে একটু ব্যতিক্রম। এখানেও প্রথম একটা পর্যায় আছে, সেটার নাম হচ্ছে কি, পৃষ্ঠলগ্ন হওয়া। এখানেও ব্যাকটেরিওফাস মানে টিটুফাস ভাইরাস কি করে প্রথমে পৃষ্ঠলগ্ন হবে। তার যে টিটুফাস ভাইরাসের মস্তক আছে, কলার আছে, লেজ আছে, আমরা সবাই আশা করি পড়েছি। সে কি করবে, সে প্রথমে ব্যাকটেরিয়ার পৃষ্ঠলগ্ন হবে। তার স্পাইক তন্তু তার যে লেজের ওখানে যে স্পাইক তন্তুরা আছে সেগুলোর সাথে যুক্ত হয়ে কি পৃষ্ঠলগ্ন হবে, হয়ে যাওয়ার পর তখন সে কী করে, তার যে স্পাইক তন্তু এবং লেজ আছে বা কলার আছে সেগুলো সংকুচিত করে তার ডিএনএটাকে তদ্রূপ আগের মতোই ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করিয়ে দেবে। সেখানে এক ধরনের এনজাইম সৃষ্টি হয়, এনজাইমের ফলে সেখানে ব্যাকটেরিয়ার যে প্রাচীর আছে তার মধ্যে একটা ছিদ্রের সৃষ্টি হয়ে তার ভাইরাসের ডিএনএটাকে ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তখন ভাইরাসের আবরণটা খোলসটা বাইরে পড়ে থাকে, শূন্য প্রোটিন যে আবরণ বা খোলসটা সেটা বাইরে পড়ে থাকে। তখন কি হয়, তখন ভাইরাসের যে ডিএনএটা তখন ঠিক আগের পর্যায়ে মানে তোমার যে লাইটিক পর্যায়ে লাইটিক চক্রে কী করেছিল, সে এটার উপর একটা কি করে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে একটা প্রভাব ফেলে সেটা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এখানে না,
এখানে কি করবে, সে এখানে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সহাবস্থান করবে। সহাবস্থান করে আমরা জানি ব্যাকটেরিয়া কি পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে সেটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়। কী প্রক্রিয়ায়? দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তার ফলে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সহাবস্থান করে। আবার আমরা জানি ব্যাকটেরিয়া কী প্রক্রিয়া বিভাজিত হয়, সংখ্যা বৃদ্ধি করে, সেটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। তখন ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজিত হয় তখন ব্যাকটেরিয়ার ডিএনএটাও বিভাজিত হয়। যেহেতু ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে আবার ভাইরাসের ডিএনএও আছে, তাহলে বুঝতেই পারছি, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ যখন বিভাজিত হয় তখন ভাইরাসের ডিএনএটাও কী হয়? বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে। তার মানে এটা হচ্ছে এই চক্রটা বারবার পরিচালিত হয়ে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সাথে ভাইরাসের ডিএনএটাও কী করে? সংখ্যা বৃদ্ধি করে। এখন আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য। এই লাইটিক চক্রের পরিণতিতে ব্যাকটেরিয়া কোষ বিগলিত হয়ে যায় বলে এই চক্রের নাম লাইটিক চক্র। আবার অন্যদিকে লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়া কোষ বিগলিত হয় না, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সহাবস্থান করে। আমরা আগেই জেনেছি ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের সাথে ভাইরাসের ডিএনএর সংখ্যা বৃদ্ধি ঘটে, তাই এই চক্রের নাম হয়েছে লাইসোজেনিক চক্র। আশা করি বুঝতে পেরেছি। 2 নম্বর পার্থক্য, টি সিরিজযুক্ত ফাজে লাইটিক চক্র দেখা যায়। তার মানে সবার ক্ষেত্রে লাইটিক চক্র দেখা যায় না, টি সিরিজযুক্ত ফাজে দেখা যায়। অন্যদিকে ল্যামডা সিরিজযুক্ত ফাজে লাইসোজেনিক চক্র দেখা যায়। লাইটিক চক্র একবার সম্পন্ন হলে অনেকগুলো ভাইরাসের সৃষ্টি হয়। অন্যদিকে লাইসোজেনিক চক্র একবার সম্পন্ন হলে মাত্র 2টি ভাইরাস জিনোমযুক্ত ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। লাইটিক চক্রে ভাইরাসের ডিএনএর প্রভাবে ব্যাকটেরিয়ার ডিএনএ নষ্ট হয়ে যায়। অন্যদিকে এই চক্রে ভাইরাসের প্রভাবে ব্যাকটেরিয়ার ডিএনএ নষ্ট হয়ে যায় না। ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ সহাবস্থান করে। আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। 5 নম্বর হলো, এই চক্রে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ যুক্ত হয়ে পরবর্তীতে অন্য ব্যাকটেরিয়া স্থানান্তরিত হতে পারে, যাকে ট্রান্সডাকশন বলা হয়। যাকে কি বলা হয়? ট্রান্সডাকশন। অন্যদিকে লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাসের ডিএনএ যুক্ত হয়ে প্রোফাজ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সময় তা অপত্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরিত হয়। একে সিনক্রোনাস বিভাজনও বলা হয়। লাইটিক চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে লাইসোজেনিক চক্রে ভাইরাসের ডিএনএর সংখ্যা বৃদ্ধি পোষক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। পোষক ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনের সাথে ভাইরাসের ডিএনএর সংখ্যা বৃদ্ধি ঘটে। আমরা আশা করি বুঝতে পেরেছি ভাইরাসের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কী। এখন আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ভাইরাসের স্থানান্তর। বিভিন্ন উপায়ে ভাইরাস স্থানান্তরিত হতে পারে। অন্য সব রোগ জীবাণুর মতো ভাইরাসও নানাভাবে এক পোষক কোষ থেকে অন্য পোষক কোষ এবং এক পরিবেশ থেকে অন্য পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। এক পোষক থেকে অন্য পোষক দেহে ভাইরাসের বিস্তার লাভ করাকে ভাইরাসের স্থানান্তর বলা হয়। ভাইরাস নিশ্চল প্রকৃতির, তাই নিজস্বভাবে স্থানান্তর হওয়ার ক্ষমতাও এদের নেই। নানা প্রকার সজীব এবং নির্জীব মাধ্যমের সহায়তায় ভাইরাসের স্থানান্তর ঘটে। ভাইরাসের স্থানান্তর সাধারণত 2 উপায়ে হয়। একটি হচ্ছে কৃত্রিম উপায়ে স্থানান্তর হয়, আবার কীভাবে হয়? প্রাকৃতিক উপায়েও ভাইরাসের কিছু স্থানান্তর হয়। প্রথমে দেখি কৃত্রিম উপায়ে ভাইরাসের স্থানান্তর। ভাইরাস রোগের প্রকোপতা, নির্দিষ্টতা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক সময় কৃত্রিমভাবে ভাইরাসের স্থানান্তর ঘটে। যেমন রস ছড়ানোর দ্বারা ভাইরাস আক্রান্ত উদ্ভিদের রস সুস্থ উদ্ভিদে ছড়ানোর মাধ্যমে ভাইরাসের স্থানান্তর করে। আবার কলম তৈরির দ্বারা ভাইরাস আক্রান্ত উদ্ভিদের অসুস্থ মুকুল দ্বারা সুস্থ উদ্ভিদের কলম তৈরির মাধ্যমে ভাইরাসের স্থানান্তরও ঘটতে পারে। আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি।
একটা হচ্ছে রস ছড়ানোর মাধ্যমে, একটা হচ্ছে কলম তৈরির মাধ্যমে। আর প্রাকৃতিক উপায়েও ভাইরাস বিভিন্নভাবে স্থানান্তরিত হতে পারে। প্রকৃতিতে বিভিন্ন বাহকের দ্বারা অধিকাংশ ভাইরাস স্থানান্তরিত হয়ে থাকে। ভাইরাসের বিস্তার বা স্থানান্তরের উপায়গুলো হচ্ছে নিম্নরূপ। আমরা একটু দেখি প্রাকৃতিক উপায়ে কিভাবে ভাইরাস এক থেকে একটা দেহের মধ্যে কি স্থানান্তরিত হয়। পতঙ্গের মাধ্যমে আমরা জানি, মনে করো কোনো একটা ফুল বা কোনো একটা ফুলের মধ্যে একটা পতঙ্গ আসছে বা ফলের মধ্যে পতঙ্গ আসছে এবং সেই ফলের মধ্যে কোনো ভাইরাস রয়েছে, তখন সেই পতঙ্গের দ্বারা বাহিত হয়ে সেই রোগাক্রান্ত উদ্ভিদ বা ফলের বা ফুলের থেকে ভাইরাসটা পতঙ্গের দেহের মাধ্যমে ছড়িয়ে পতঙ্গের দেহের মাধ্যমে যায়, স্থানান্তরিত হয়। এবং সেই পতঙ্গ যখন অন্য কোনো সুস্থ উদ্ভিদ, সুস্থ ফুল বা সুস্থ ফলের মধ্যে বসে, তখন সেই ভাইরাসটা তখন সুস্থ উদ্ভিদ বা সুস্থ ফুল বা সুস্থ ফলের মধ্যে স্থানান্তরিত হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি ভাইরাস পতঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। পতঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের মৌমাছি আছে, পাখি আছে, বিভিন্ন ধরনের কীট আছে, কতগুলো বিভিন্ন ধরনের আবার কি লার্ভা আছে, অনেক কিছুই আছে। আবার তোমার বিভিন্ন ধরনের কি প্রাণীও এখানে অংশগ্রহণ করে থাকে, সেটা আমরা পরবর্তীতে পড়ব। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে পতঙ্গের মাধ্যমে ভাইরাসের স্থানান্তরিত হয়। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যান্ত্রিক উপায়ে ভাইরাসের স্থানান্তর। যান্ত্রিক উপায়েও ভাইরাসের স্থানান্তর ঘটে থাকে যান্ত্রিক উপায়ে। যেমন ধরো কৃষিকাজে বা কোনো কৃষিকাজে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন ধরো লাঙ্গল, নিড়ানি, নেংড়ি বা যত কিছু ধরনের আমাদের যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহৃত হয়, সেই যন্ত্রপাতির মাধ্যমেও ভাইরাস কী হতে পারে, স্থানান্তরিত হতে পারে। অঙ্গজ উপায়েও ভাইরাসের স্থানান্তরিত হতে পারে। এক অঙ্গ আরেক অঙ্গের সাথে যদি সাধারণত, যেমন ধরো অনেকগুলো ধান গাছ রয়েছে, ধান গাছের এখানে কি একটা গাছের মধ্যে ভাইরাস আছে, তখন তার অঙ্গটা অন্য ধান গাছের সাথে একটা কি হয়েছে, বেজেছে, তখন কি ভাইরাসটা সেই অসুস্থ অঙ্গ থেকে কিসের মাধ্যমে সুস্থ ধান গাছে প্রবাহিত পারে। বীজের মাধ্যমেও কী হতে পারে, ভাইরাসের স্থানে এক বীজে যদি ভাইরাস দ্বারা আক্রান্তরিত হয় এবং সেই বীজ যদি অন্য কোনো সুস্থ বীজের সংস্পর্শে আসে বা সান্নিধ্যে আসে, তখন ভাইরাস সেই অসুস্থ বীজ থেকে সুস্থ বীজে কী হতে পারে, সংক্রমিত হতে পারে। নেমাটোডের মাধ্যমেও কি ভাইরাস সংক্রমিত হতে। প্রকৃতিতে অনেক ধরনের নেমাটোড আছে, নেমাটোডের অন্তর্ভুক্ত প্রাণী আছে। সেসব প্রাণী যদি তার সুস্থ উদ্ভিদের সংস্পর্শে, অসুস্থ উদ্ভিদের সংস্পর্শে আসে এবং সেই নেমাটোড যদি আবার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং সেই নেমাটোড যদি কোনো সুস্থ উদ্ভিদে যায়, তখন তার মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ে। ছত্রাকের মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে। যেমন উদ্ভিদের চারপাশে কিন্তু অনেক ছত্রাক থাকে, সেই ছত্রাক যদি অসুস্থ থেকে যদি ভাইরাস নিয়ে আবার সুস্থ উদ্ভিদেও কি সেটা ছড়িয়ে পড়তে পারে। পরজীবী সপুষ্পক উদ্ভিদের মাধ্যমেও কি ভাইরাস কি হতে পারে, স্থানান্তরিত হতে পারে। পরজীবী আমরা বুঝতে পারছি, পরজীবী কিছু সুপুষ্পক উদ্ভিদ আছে, কিছু সপুষ্পক উদ্ভিদ যারা অন্যের উপর নির্ভরশীল। তখন যদি নির্ভরশীলতার যদি সে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখন তার থেকে স্থানান্তরীয় সপুষ্পক উদ্ভিদ সেটা যদি আবার সুস্থ উদ্ভিদের সংস্পর্শে যায়, তখন সেটা কি সে আক্রান্ত হতে পারে। বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমেও ভাইরাস কী হতে পারে, স্থানান্তরিত। যেমন ধরো আমরা যে উদ্ভিদের যে কৃষিকাজের জন্য আমরা যদি যে কোনো ধরনের খাবার যদি আমরা কি ব্যবহার করি, সেই খাবারে যদি কি থাকে, ভাইরাস যদি থাকে, তখন সেই ভাইরাস যদি আমরা গাছে দেই সুস্থ উদ্ভিদ, তখন সেভাবে কি স্থানান্তরিত হতে পারে। পরাগরেণুর মাধ্যমে উদ্ভিদের যে পরাগরেণু আছে, সেই পরাগরেণু যদি মনে করো অসুস্থ উদ্ভিদের ছিল, পরাগরেণু ফুলের মধ্যে যে পুংকেশের মধ্যে যে পরাগরেণু থাকে, সেটা
যদি মনে করে সে ভাইরাসযুক্ত হয়, তখন সেই পরাগরেণু যদি কোনো বায়ুমণ্ডল দ্বারা বা বাতাস দ্বারা বা প্রাণী দ্বারা সেটা যদি অন্য কোনো সুস্থ উদ্ভিদে যায়, তখন কি, তখনও সেটা ভাইরাসটা স্থানান্তরিত হতে পারে। প্রাণী দ্বারা ভাইরাস কী করতে পারে, স্থানান্তরিত। যেমন ধরো আমরা যদি কোনো মানুষ যদি কোনো ফুলকে যদি ধরি, গোলাপ ফুলকে যদি আমি ধরার পরে সেখানে যদি কোনো ধরনের ভাইরাস থাকে, সেটা আমার হাতের মাঝে স্থানান্তর, এবং আমি যদি সে হাত দিয়ে যদি আবার কোনো সুস্থ ফুলকে ধরি, তখন সেই ভাইরাসটা সেখানে স্থানান্তরিত হচ্ছে আগাছার মাধ্যমে। যত উদ্ভিদের আশেপাশে যত আগাছা আছে সব, এবং সেই উদ্ভিদটা যদি কি হয়, ভাইরাসযুক্ত হয়, এবং সেই ভাইরাসটা আবার কোথায়, আগাছাও থাকবে, সে আগাছা যদি আবার বাড়তে অন্য কোনো সুস্থ উদ্ভিদে যায়, তখন সেখানেও কী হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। বায়ুর মাধ্যমে ভাইরাসের স্থানান্তর, বায়ু প্রবাহ যদি বেশি থাকে, সেই বেশি বায়ুর মাধ্যমে, সেই বায়ুর প্রভাবে যদি অসুস্থ ফুল থেকে, অসুস্থ কোনো উদ্ভিদ থেকে কোনো পরাগরেণু বা কোনো কিছু যদি সেখান থেকে বায়ুর মাধ্যমে বাহিত হয়ে অন্য কোনো ফুলের মধ্যে যদি যায়, তাহলে সেই ভাইরাসটা বায়ুর মাধ্যমে অসুস্থ উদ্ভিদে স্থানান্তরিত হচ্ছে। আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে অনেকগুলো উপায় দেখলাম, প্রাকৃতিক উপায় দেখলাম, যাদের মাধ্যমে ভাইরাস কি হতে পারে, অসুস্থ উদ্ভিদ থেকে বা রোগাক্রান্ত বা ভাইরাস আক্রান্ত উদ্ভিদ থেকে কে সুস্থ উদ্ভিদ বা সুস্থ অন্য দেহে বা সুস্থ উদ্ভিদের দেহে এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে। ভাইরাস আবার পানির মাধ্যমেও কিন্তু কী করতে পারে, বিস্তার লাভ করতে পারে। যেমন ধরো কোনো অসুস্থ উদ্ভিদ যদি পানি দ্বারা, কোনো পানির মধ্যে যেসব উদ্ভিদ উঠে বা সেই সব উদ্ভিদ যদি রোগাক্রান্ত হয়, তাহলে অবশ্যই সেই জীবাণু বা ভাইরাসের পানির মধ্যে যে উদ্ভিদ আছে, সেই জীবাণুটা কোথায়, পানির মাধ্যমে বাহিত হয়ে অবভিয়াসলি অন্য পানিতে ভাসমান অন্য কোনো উদ্ভিদের দিয়ে গিয়ে কী করতে পারে, সে স্থানান্তরিত হতে পারে। মাটির মাধ্যমে মনে করো একটা রোগাক্রান্ত উদ্ভিদ যে মাটির মধ্যে ছিল, সেই মাটির মধ্যে অবশ্যই ভাইরাসটা সেই উদ্ভিদ থেকে মাটিতে যেতে পারে, এবং সেই মাটিতে যদি আমি অন্য কোনো সুস্থ উদ্ভিদও যদি আমি কী করি, রোপণ করি, তাহলে দেখা যাবে ভাইরাসটা কী করতে পারে, সেই মাটির মাধ্যমে আবার উদ্ভিদ দেহে যেতে পারে, আবার সেই উদ্ভিদটা রোগাক্রান্ত হতে পারে। আমরা আশা করি বুঝতে পেরেছি ভাইরাসের স্থানান্তর অনেকগুলো উপায় আমি দেখেছি, কৃত্রিম এবং প্রাকৃতিক উপায়। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাস বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিকভাবে বিবেচনা করলে উপকারের চেয়ে অপকার অনেক বেশি করে। পৃথকভাবে ভাইরাসের অপকার ও উপকার উল্লেখ করা হলো। তার মানে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বলতে আমি কি বুঝি, ভাইরাসের উপকারী দিকও থাকবে, আবার কি থাকবে, ভাইরাসের অপকারী দিকও থাকবে। দুটাকে মিলে বলা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। যেরকম ভাইরাসের উপকারী দিকও আছে, তার অপকারী দিকও আছে, যদিও উপকারের চেয়ে অপকারিতার দিক চেয়ে একটু বেশি। ভাইরাস মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। ভাইরাসজনিত মানুষের বিভিন্ন ধরনের রোগ আছে, আমরা সেটা জানি। বর্তমানে একটা সবচেয়ে বহুল আলোচিত একটা রোগ, সেটা হচ্ছে কি, করোনা ভাইরাসের জনিত রোগ, যে এই দেহে যেটা বর্তমান বিশ্বের মধ্যে একটা মহামারীর সৃষ্টি করেছে, এবং বর্তমান পৃথিবী সবচেয়ে বেশি যেটা চিন্তিত সেই ভাইরাস নিয়ে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। সেটা কোথায় সৃষ্টি করে, মানুষের দেহে রোগ সৃষ্টি করে। তদ্রূপ অনেক ধরনের রোগ রয়েছে, যেমন ধরো এইডস রোগ, মানুষের এইডস রোগ আছে। এইডস রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস। HIV বসন্ত রোগ আছে, সেটার জন্য ভেরিওলা। হাম ভাইরাসের জন্য, হাম রোগের জন্য হচ্ছে রুবিওলা। জলাতঙ্ক রোগের জন্য রেবিস ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। পোলিওর জন্য পোলিওমাইলিটিস ভাইরাস। আবার হারপিস রোগের জন্য হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এবং পিতীয় জ্বরের জন্য ইয়েলো ফিভার ভাইরাস। আমরা এখানে অনেকগুলো রোগের নাম দেখতে পাচ্ছি, এবং পার্শ্ববর্তী সেই রোগ সংশ্লিষ্ট আবার জীবাণুর নামও দেখতে পাচ্ছি, ভাইরাসের নাম। আবার
অন্যান্য প্রাণীর দেহেও ভাইরাস কি সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করে। যেমন ধর কুকুরের যে জলাতঙ্ক রোগ হয় সেটা হচ্ছে র্যাবিস ভাইরাসের জন্য, গো বসন্ত ভ্যাকসিনিয়া ভাইরাসের জন্য, মানে গরুর বসন্ত রোগ। আবার ফুট অ্যান্ড ম্যাট রোগ, গরু, ভেড়া এবং ছাগলের একটি রোগ হয়, সেটা হচ্ছে ফুট অ্যান্ড ম্যাট রোগ, যেটার জন্য হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। আবার উদ্ভিদের ক্ষেত্রেও বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে রোগ সৃষ্টি করে। উদ্ভিদের ভাইরাস রোগে যেটা কি করে, উদ্ভিদের বিভিন্ন ধরনের ক্ষতি করে, যেমন ধর বৃদ্ধি রহিত করে এবং তাদের অন্যান্য ধরনের ফলনের মারাত্মক ক্ষতি করতে পারে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আমি এখানে উল্লেখ করছি। দেখুন তামাকের মোজাইক রোগ, যেটার জন্য অন্তর্ভুক্ত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এই তামাক গাছের এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এবং যে রোগ সৃষ্টি করে সেই রোগের নাম হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস। তদ্রুপ পাটের ক্ষেত্রেও কিছু মোজাইক ভাইরাস রোগ সৃষ্টি হয়, যেটার জন্য অন্তর্ভুক্ত হচ্ছে জুট মোজাইক ভাইরাস। টুংরো ধানের ক্ষেত্রে এক ধরনের রোগ সৃষ্টি হয়, যেটাকে ভাইরাস হলো রাইস টুংরো ভাইরাস, এবং টমেটোর বুসিস্ট্যান্ট সৃষ্টি করে ভাইরাস হচ্ছে টমেটো বুসিস্ট্যান্ট ভাইরাস। আবার ভাইরাসের যেমন কিছু কি উপকারী অণুজীব, অনেক ভাইরাস আছে যারা অনেকগুলো অণুজীব উপকারে আসে, সেই উপকারী অণুজীবকেও কী করে ভাইরাস ধ্বংস করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাই যার মানে কিছু অণুজীব আছে, কিছু ভাইরাস আছে যেটা ভাইরাস খুব আমাদের জন্য খুব উপকারী, হ্যাঁ, অণুজীব ধ্বংস করে, সেই অণুজীবগুলোকে ধ্বংস করে অর্থনৈতিক ক্ষতি সাধন করে থাকে। যেমন শিল্পক্ষেত্রে ব্যবহৃত ইস্ট ধ্বংস করে জাইমোফেস নামক ভাইরাসের গোষ্ঠী। অ্যান্টো সংবন্ধনকারী নীলাভ সবুজ শৈবাল অনেকগুলো আছে যেটা উপকারী, যেমন সায়ানোফেস নামক ভাইরাস গোষ্ঠী, যাদের ধ্বংস করে। আমাদের অন্ত্র বসবাসকারী এক ধরনের ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, যেটার নাম হচ্ছে ইকোলাই, যাকে ধ্বংস করে ব্যাকটেরিওফাস নামক ভাইরাস গোষ্ঠী। বর্তমানে ক্যান্সার রোগের সাথে ভাইরাসের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। মারাত্মক রোগ সৃষ্টি করে ভাইরাস উদ্ভিদ ও প্রাণীর প্রভূত ক্ষতি সাধন করে থাকে। মরণব্যাধি এইডসের চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি, তাই ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সামগ্রিকভাবে বিবেচনা করলে মানুষের জন্য ক্ষতিকর। এইগুলো পড়লাম আমরা ভাইরাসের অপকারিতা দিক। আবার ভাইরাসের তদ্রুপ কিছু উপকারী দিকও রয়েছে। ভাইরাস সরাসরি মানুষের কোনো উপকার করে না, কিন্তু ভাইরাস রোগ প্রতিরোধে ভাইরাসকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো বিভিন্ন ধরনের টিকা ভাইরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। যেমন বর্তমানে পোলিও, বসন্ত, হাম, জলাতঙ্ক ইত্যাদি রোগের টিকা আবিষ্কার করা সম্ভব হয়েছে এই ভাইরাসের মঙ্গলেই। আবার বিজ্ঞানীরা মরণব্যাধি এইডসের টিকা আবিষ্কারের সর্বাত্মক প্রচেষ্টায় গবেষণারত আছেন। অদূর ভবিষ্যতে তারা সফল হবেন বলে আমরা আশাবাদী। ভাইরাসকে জীবের উৎপত্তি এবং জীব ও জড়ের সংযোগকারী সত্তা হিসেবে বিবেচনা করে জৈব বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই প্রকৃতিবিদদের নিকট ভাইরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্থানান্তরে বাহক হিসেবে ভাইরাসকে ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় ব্যাকটেরিয়া খাদক ভাইরাসকে কাজে লাগানোর চেষ্টা করছে। এই পদ্ধতিটি সফলকাম হলে ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় ভাইরাসকে ব্যবহার করা সম্ভব হবে। ইভেন বর্তমানে যে বহুল আলোচিত যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের যে টিকা যে আবিষ্কৃত হয়েছে, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মিলে যে টিকা আবিষ্কৃত করেছে, সেটাও কিন্তু সেটাও এই ভাইরাসের কল্যাণে, হ্যাঁ, তার দেহে থেকে সেটার মাধ্যমে যে ভাইরাসের কল্যাণে টিকাগুলো তৈরি করা হয়। বর্তমানে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহৃত হচ্ছে। অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে মিক্সো ভাইরাস ব্যবহৃত হচ্ছে। আবার বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস পতঙ্গনাশক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্রের মধ্যে দেখানো হয়েছে, হ্যাঁ, একটা ভাইরাস যেটা ঠিক করোনা ভাইরাসের সমগোষ্ঠীর
হ্যাঁ, যেটার মাধ্যমে বর্তমানে করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের টিকা আবিষ্কৃত হচ্ছে। আবার এই ভাইরাসগুলোকে আবার বিভিন্ন দেশের, হ্যাঁ, খরগোশের যে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, সেটা অস্ট্রেলিয়াতে বিশেষ করে দেখা গেছে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এক ধরনের ভাইরাস ব্যবহৃত হয়, সেটার নাম হচ্ছে মিক্সো ভাইরাস। আবার যুক্তরাষ্ট্রে কিছু ভাইরাস আবিষ্কৃত হয়েছে, যেটা হচ্ছে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, যেটা কি করে পতঙ্গনাশক কিছু কিছু পতঙ্গকে এরা কী করে মারাত্মকভাবে ধ্বংস করে, তখন সেই পতঙ্গদের বিরুদ্ধে এক ধরনের পতঙ্গনাশক আবিষ্কার হয়েছে, যেটাকে নিউক্লিয়ার পলিহাইড্রোক্সি ভাইরাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ।